ওরে পাগলি মেয়ে, ওটা তো কথার কথা বলেছি। মান্নাত বাসায় ফিরে বারবার জাহিনের ভিডিওটা দেখছে আর নিজেই লজ্জা পাচ্ছে। ইস, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন তো? জাহিন বাসায় ফিরে গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলে গান গাইছে। তখন রাত বাজে 3টা। হঠাৎ গেটের বাহিরে গাড়ির হর্ন শুনতে পেয়ে বাহিরে খেয়াল করলো। মনে মনে বলে, এত রাতে কে আসলো? গিটার রেখে নিচে নেমে আসে। আপনি কাজটা মোটো ঠিক করেননি। একটা ছেলে কতটা স্বপ্ন নিয়ে বউ নিতে এসেছিল, তাকে এভাবে ফাঁকি দিলেন? এত নিষ্ঠুরতা কেন? কেন? এত কথা কেন বলেন আপনি? হ্যাঁ, আর কি সারাক্ষণ বউ বউ করেই যাচ্ছেন? যারা এত বউ বউ করে তাদের কপালে বউ জোটে না। প্লিজ এভাবে বলবেন না। এইসব কথা শুনলে বুকে ব্যথা করে। নিজের হাত তো নিজে সার্জারি করতে পারবো না। এই নিন ঠিকানা, মুখ বন্ধ করে চুপচাপ ড্রাইভ করুন। ললনা বলো না, কার প্রেমে তুমি বাড়ি ছাড়া হলে? সেটা আপনাকে কেন বলবো? আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার ফ্রেন্ড রেজার বাসা, এটা আমি ভালো করে চিনি, এই ঠিকানা। আপনি রেজা ভাইয়ের বন্ধু? আরে বাহ, নাম কি আপনার? অনিকেত। এই জন্যই আপনাকে পরিচিত লাগছিল। আমি জাহিনের প্রেমিক ফেরারি। রেজার ছোট ভাই। ব্যাটার আমি পছন্দ করি, কিন্তু ব্যাটা আমার পাত্তাও দেয় না। যে পাত্তা দেয় না তার জন্য ঘর ছাড়া উচিত হয়নি, বরং যে পাত্তা দিয়ে নিতে এসেছিল তার সাথে যাওয়া উচিত ছিল। চুপ করেন, পৌঁছে গিয়েছি। শায়না গাড়ি থেকে নামলো। আমরা সব সময় ভুল মানুষকে প্রায়োরিটি দিতে যেয়ে নিজেদের সেলফ রেসপেক্ট কমিয়ে ফেলি। যাকে আমরা ভালোবাসি তার চেয়ে তাকে আপন করে নেওয়া ভালো, যে আমাদের ভালোবাসে। অথচ আমরা তার পিছনে নিজের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা বিসর্জন দেই। শায়না এক পলক স্থির করলো, মনে মনে বলল, ছেলেটা দেখতে তো খারাপ না। এই যে মিস্টার বউ পাগলা, ধন্যবাদ। জাহিন গেটের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। ভাবলেশীন ভাবে বলে, যেখান থেকে এসেছিস সেখানে ব্যাক কর। তোমাকে বিয়ে না করে এই বাড়ি ছাড়বো না। বিয়ের জন্য অনশনে বসবো। জাহিন ভাই। লজ্জা করো না? ডাকিস ভাইয়া, বানাতে চাস ছাইয়া। মুখে বলি ভাইয়া, মনে মনে বলি জেঠুস। অনিকেত গাড়ি থেকে বের হয়ে জাহিনকে বলে, হে লিটল বড়, কি অবস্থা? জাহিন অনিকেতের সাথে হাত মিলিয়ে বলে, আপনি এত রাতে এই পাগলের সাথে? রাস্তায় গুন্ডাগিরি করে এখানে নিয়ে এসেছে। ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করে নাও। বউ না থাকলে জীবনে আর কিছু নাই। ভেতরে আসো। শায়না, জাহিন, অনিকেত বাসায় প্রবেশ করলো। নীলাঞ্জনা সকাল থেকে এদিক ওদিক ঘুরছে। তার সম্বল বলতে 500 টাকা আছে হাতে। সারাদিন পর সন্ধ্যায় একটা ছাউনির নিচে বসলো। কি করব, কোথায় যাব? এই জীবন এত বিষাক্ত না হলেও পারত। আমার কাছে তো মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। কোন মুখে পরিবারের সামনে দাঁড়াবো? আমি যে নিজের হাতে সব রাস্তা বন্ধ করে দিয়েছি। রাস্তা থাকলে রাত গভীর হওয়ার সাথে সাথে আমাকে খুবলে খাবে মানুষ নামের পশুরা। আমি বেঁচে থেকে কি করব? মরে যাব। আমি মরেই যাব। আমার কোনো অধিকার নেই বেঁচে থাকার। রাত 1টা পর্যন্ত এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়লো গেটের সামনে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের মুখশ্রী। কি নির্মমভাবে আমি তোমাকে প্রতিনিয়ত ঠকিয়েছি। মনে পড়ল পুরনো স্মৃতি। জিয়ান নিজের ব্লেজার নীলাঞ্জনার কাঁধে পরিয়ে দিয়ে বলছে, নীলাঞ্জনা, আমার স্লিভলেস ব্লাউজ পছন্দ না। কতবার বলেছি এসব পরে বের হবে না। তোমার সব কিছুতেই শাসন বারণ আমার একদম পছন্দ না। বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন। এই যুগে এসেও সেই দাদার আমলের মানুষের মতো বিহেভিয়ার কেন করো রেজা? আমার শরীর, আমার ইচ্ছে, আমি কতটুকু দেখাবো? বলেই ব্লেজার ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো। নীলাঞ্জনার চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ হতে লাগলো। কি হারিয়েছে সে এখন অনুভব করছে, কিন্তু এখন যে আর ফিরবে না সে। চোখের কার্নিশ বেয়ে বোবা অশ্রুগুলো মুছে নিতে নিতে বলে, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আর এখন আমি সেই অধ্যায়ের শূন্যতায় ডুবে আছি। তোমার চলে যাওয়া আমার ভেতরে যে শূন্যতা রেগে গেছে তা কখনো পূর্ণ হবে না। কিন্তু জানো, আমি তোমাকে ভালোবাসি। এই অনুভূতি আমার মধ্যে চিরকাল থেকে যাবে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ভুল করেছি রেজা। এই ভুলের মাসুল হয়তো আমার জীবনের বিনিময় দিতে হবে। আমি বুঝতে পারিনি স্বর্ণ খুঁজতে যেয়ে হিরে হারিয়ে ফেলেছি। আমার তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারলে
আমার জীবনটা হয়তো আবার প্রাণ ফিরে পেত। অথচ এই জন্মে আর তোমার পক্ষে মাথা রাখার অধিকার আমার নেই। ইচ্ছে করছে সমাজের নিয়ম ভেঙে বেহাইয়া হয়ে তোমার পক্ষে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে কান্না করি। জিয়ান প্রপার রেডি হয়ে ঘড়িতে টাইম দেখলো। আরও আধা ঘন্টা বাকি ফ্লাইটের। মোবাইল নিয়ে নয়নাকে ভিডিও কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই জিয়ান বুকে হাত দিয়ে বলে, বাবা, আমি ভাবলাম এই মৌসুমে টকটকে স্ট্রবেরি কোথা থেকে এলো। ক্রাশ খেয়েছেন তাই তো? আমি এতই সুন্দর ক্রাশ খেতে বাধ্য আপনি। তা শাড়ি পরেছো কেন? আরে মাথা মোটা লোক, ঠিক করে দেখুন, এটা শাড়ি না ওড়না, কালারটা জোস তাই না? একটু বেশি জোস, এত বেশি জোস যে কেউ ভুল করে স্ট্রবেরি মনে করে টুপ করে খেয়ে ফেলবে। আমি ভাবছি বিয়েতে ঠিক এই রঙের লেহেঙ্গা পরবো। বিয়েতে মানে কতবার বিয়ে করতে চাও? মিস্টার প্লেন ড্রাইভার, আপনি হয়তো ভুলে যাচ্ছেন না আমাদের মধ্যে কি ডিল হয়েছিল, নাকি আমার সৌন্দর্য দেখে মোহ আর মায়ায় আটকে গেছেন আপনি? জিয়ান নয়নার দিকে সহজভাবে তাকিয়ে থেকে বলে, সুন্দরী মেয়েদের আমি বিশ্বাস করি না, এরা খুব সহজে ছলনা করতে পারে। আপনি আসলে মূর্খ, বুঝতে পারছি না আপনি পাইলট হলেন কি করে। এই ব্রেন নিয়ে তো বিমান ঝাড়ু দেওয়ার যোগ্যতা থাকারও কথা নয়। ইউনো, তোমার চেয়ে আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতা বেশি, তাই আমি তোমার চেয়ে বেশি বুঝি। ছাতার মাথা বোঝেন আপনি। বেড়া মানুষ আসলেই মাথা মোটা। একটা প্রেম করবে, ছ্যাঁকা খাবে, তারপর বলবে মেয়েরা ছলনাময়ী, ধোঁকাবাজি। আপনার প্রেমিকা যখন আপনার নাকের ডগায় বসে আপনার চোখে ধুলো দিচ্ছিল, তখন আপনার এই এত বড় মাথাটা কই ছিল? এটার মধ্যে কি শুধু শো অফ করার জন্য চুল আছে, নাকি বুদ্ধি বলতেও কিছু একটা আছে? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। রাখেন তো আপনার ইনজুরি। শুনেন, আপনার বুদ্ধি মতো এগোলে এবার কিন্তু ট্রু লাভ পেয়ে যাবেন। নয়না, তোমার এইটুকুনো মাথা, তার মধ্যে তোমার চেয়ে লম্বা চুল, তারপরেও এত আজাইরা কথা কিভাবে ভাবো? ও হ্যালো, সুনয়না তালুকদার আমার নাম। এটুকু মাথার মধ্যে আপনার বিশাল মাথার চেয়ে ডাবল ব্রেন আছে। মাথা বড় হলেই তাতে বুদ্ধি থাকে না, ছোট মাথায়ও বড় বুদ্ধি। মানে বুঝতে পারছেন তো, ছোট মরিচের ঝাল বেশি। এখন তোমার ঝালে ঝলসে যাওয়ার সময় দেব। সুযোগ পেলে একদিন সব ঝাল শুষে নেব, দেখি কত ঝলসে দিতে পারো। কি বলছেন এসব? সব আমার মাথার 13 হাত উপর দিয়ে গেল। বাচ্চা মানুষ এসব বুঝবে না, আমার সঙ্গ পেলে তখন আবার এসবে পিএইচডি প্রাপ্ত হয়ে যাবে। জিয়ান এক চোখ টিপে বলে, হানি, তখন তো টিচারের মতো ভাষণ দিয়েছি, তাই এবার বড়ের মতো ট্রিট করলাম। কত কোনটা ভালো লেগেছে? একটাও না, আপনার অভিনয় কাঁচা। তাই? আসলে আমারও তাই মনে হয়, তবে প্র্যাকটিক্যালি আমি আবার এসবের মাস্টার বেবি। এখন আমি তোমার কাছে থাকলে তোমার গলার নিচে জল জল করা কালো তিলটার পাশে স্ট্যাম্প দিয়ে দিতাম। নয়না কিছুটা বিব্রত হলো। লোকটার মুখে কিছু আটকায় না নাকি? লিটল কুইন, কি ভাবছো? শোনো, 14 ঘন্টা ভাবতে থাকো, তারপর শুনবো। তবে মনে রেখো, তোলা রইল তোমার প্রাপ্য লাভ বাইট। কন্টাক্ট বিচ্ছিন্ন হলো নয়নার। আয়নার সামনে যেয়ে বারবার তিলটা ছুঁয়ে দেখছে আর লজ্জা পাচ্ছে। নিজেই নিজের মাথায় চাপড় মেরে বলে, এসব বাদ দিয়ে অ্যাডমিট কার্ড আনতে যাও, পড়ালেখা কর, এই প্লেন ড্রাইভারকে মাথা থেকে বের কর। নয়না রেডি হয়ে বের হলো। স্কুলের গেট দিয়ে ঢোকার আগে রাস্তার অপোজিট সাইডে জিয়ানকে দেখে থমকে গেল। সাদা শার্ট পরা, তাও বুকের সামনের বাটন খোলা, মনের সুখে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। নয়না রেগে মেগে বোম হয়ে গেল। একটু বারুদ হলে জিয়ানকে ছাড়খাড় করে দিবে। নয়না সোজা রাস্তা পার হয়ে এসে অপর পাশে এসে শার্টের কলার চেপে ধরে বলে, আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে বুক খোলা রেখে শার্ট পরে সিগারেট খাওয়ার? জাহিনের শার্টের কলার চেপে ধরে রাগী কণ্ঠে কথাগুলো বলছে এক ষোড়শী রমণী। পার্পেল আর সাদা রঙের মিশ্রণে গাউন পরিহিতা রমণীর চোখে যেন অগ্নিশিখা। আমার শার্ট, আমার চেক, আমি দেখাবো, তাতে আপনার কি? আমার কি মানে? অসভ্য লোক, আমাকে মিথ্যে বলে এখন রাস্তায় দাঁড়িয়ে বখাটেপনা করছেন? একটু লজ্জা নেই আপনার মধ্যে? আমি আপনাকে এতটা চিপ ভাবিনি। সাইফুল স্যার তোকে ডাকছে। কি শুরু করলি? চল তাড়াতাড়ি। নয়না শার্টের কলার ছেড়ে দিয়ে বলে, এখানেই থাকবেন, আপনাকে আমি ফিরে এসে দেখে নিচ্ছি। আমার সাথে নাটক করা? আপনার নাটক বেটে নাগা মরিচ মাখিয়ে আপনাকে না খাইয়েছি, তবে আমার নাম পাল্টে রাখবো। একটা পিক ক্যাপচার করে গলায় ঝুলিয়ে নিন, দেখতে সুবিধা হবে। যত ইচ্ছে তত দেখবেন। আর হ্যাঁ, নাগা মির্চি কিন্তু আমার ভীষণ ফেভারিট। ওয়েট করবো খাওয়ার জন্য। নয়না দ্রুত পায়ে স্কুলের ভেতর চলে গেল। রাগে গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে চুলগুলো ছিঁড়ে কুচি কুচি করে কেটে ফেলতে। কি রে ভাই, তলে তলে এত দূর?
এর জন্যই বলি, আমার নায়কের মতো বন্ধু কোনো মেয়ের প্রেমে কেন পড়ে না। ঠিক ধরেছিস, রাম ছাগলের 3 নম্বর বাচ্চা। এমন সাহসী বাইনে বলে এতদিন প্রেম করিনি। জাহিন শার্টের বাটন লাগাতে লাগাতে বলে, তো চিন্তা কর, কোনো মেয়ে জাহিদ চৌধুরী কলার ধরে, আমি ইমপ্রেস। মনে মনে এমন উড়নচণ্ডী মেয়ে তো খুঁজছিলাম। অন্তর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, হতেই পারে এই মেয়ে তোকে জিয়ান ভাইয়ের সাথে গুলিয়ে ফেলেছে। তোর মাথায় আসলে কিছুই নেই। বলবো যে গোপনীয় করিস ওইটুকু নেই তোর মাথায়। আর নির্বোধ, ভাইয়ের পছন্দ ম্যাচিউর সুশীল ভদ্র টাইপ মেয়ে। এমন বাচ্চা আমার ভাই বিয়ে করবে না। তোর প্রেম তো হলো না, চল এবার এখান থেকে, নয়তো এই মেয়ে এসে এবার কি করবে কে জানে। মানে মানে কেটে পড়ি। আরে দ্য গ্রেট জাহিন চৌধুরী একটা মেয়ের ভয় পালাচ্ছে। চুপ শালা, ভয় না, আগ্রহ যাতে পারে আমাকে জানার, তাই চলে যাচ্ছে। শালা বলবি না, চাইলে সুমন্দি বলতে পারিস। স্যারের রুম থেকে অ্যাডমিট কার্ড নিয়ে বের হলো নয়না। তুই রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করার সাহস কই পেলি নয়না? দ্য গ্রেট ভিতু নয়নার এত সাহস? চুপ থাক তুই, ওটা হলো ফ্রড। আমাকে কি সুন্দর বলল তোমার সাথে 14 ঘন্টা পর কথা হবে, আর এখন এখানে এসে বাচ্চা মেয়েদের সাথে লাইন মারার চেষ্টা করছে, নাটক করে আমার সাথে। আজকে নাটকের গোষ্ঠীর পিঞ্জি চটকাবো। এটা তোর বর? যাই বলিস, দুলা ব্রোকে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কি হ্যান্ডসাম দেখতে বল। এটা অপশনাল। ওটাকে ডিভোর্স দিয়ে এটার ছোট ভাইকে বিয়ে করব। তারপর প্রতি মুহূর্তে অনুভব করাবো কি হারালো। তাহলে এটা কি আমাকে ড্রপ কর? তোর লজ্জা করে না একবারের কিস টিস খেয়ে আরেকবারের কাছে যেতে? লজ্জার কি আছে? প্রেম হলো পার্মানেন্ট। প্রেমিক হলো ভাতের মতো, আর ক্রাশ হলো বিরিয়ানি। প্রতিদিন ভাত খেয়ে বোরিং হলে দূর থেকে ক্রাশ খাওয়া যায়। চুপ কর, আমার মেজাজ হারাচ্ছি আমি। রিক্সা ডাক দ্রুত, বাস্তবে বাসায় ফিরবো। তুষি রিক্সা ডেকে নয়নাকে তুলে দিয়ে বলে, আজ দুলা ব্রোর আত্মার মাগফিরাত কামনা করছি। বেচারা কি যে সহ্য করবে আজ। একটা ছাদের কর্নারে দাঁড়িয়ে সেখান থেকে লাফ দেওয়ার জন্য অপেক্ষা করছে নীলাঞ্জনা। আপনি সুইসাইড করতে চাচ্ছেন? 1 মিনিট। বলেই একটা চেয়ার এনে বসে পড়ল অন্তর। নীলাঞ্জনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আপনি কি ভেবেছিলেন আপনাকে বাঁচাবো? আরে না, আপনার জীবন আপনি আরামসে শেষ করুন, আমি একটু লাইভ দেখি। নীলাঞ্জনা চোখ বন্ধ করে লাফ দিবে, ঠিক সেই মুহূর্তে অন্তর বলল, ওয়েট, কষ্ট করে একটু বলে সুইসাইড করুন। মানে কোনো সুখে এই অপকর্ম বেছে নিলেন? আপনাকে বলবো কেন? তাহলে আমার বাসার ছাদে মরতে আসলেন কেন? মরার জায়গা কি কম পড়েছে? নীলাঞ্জনা অসহায় দৃষ্টিতে অন্তরের দিকে তাকালো। শুনেন, যা ভুল করেছেন বা যে আপনার সাথে ভুল করেছে বা যাই হয়ে যাক, আত্মহত্যা কোনো অপশন না। এখান থেকে নামুন আর নিজের বাবা মায়ের কাছে ফিরে যান। মনে রাখবেন, চিরজীবন কেউ পাশে থাকে না। কারো অনুপস্থিতিতে নিজের ক্ষতি করার মতো ভুল করতে নেই। সকালের আলো ঝলমলে রুমে বসে নীলাঞ্জনা গতকাল রাতের কথা ভেবে নিজেকে সাহস দিল বাসায় ফিরে যাওয়ার। ছেলেটা কত ভালো, তাকে নিজের বাসায় আশ্রয় দিল। পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে বলেই হয়তো জীবনে চলার পথ কিছুটা হলেও সহজ। সানায় তার মামির সাথে রাতের কথা খুলে বলল, এরকম বাচ্চামো করা তোর একদম ঠিক হয়নি। জোর করে সংসার হয় না, সংসার করার জন্য মনের মিল থাকতে হয়। তুই তো জানিস জাহিন কেমন। ও তোকে বোন ছাড়া অন্য কোনোভাবে মেনে নেবে না, জানিসই তো। একরোখা ছেলেটা আমার। জাহিন এখন কোথায়? রুমেও তো নেই। সকাল সকাল কোথায় বেরিয়ে গেছে আম্মি? ওর ফেরার বের হওয়া কোনোটার কোনো ঠিক ঠিকানা নেই। আয় আমরা দুজনে নাস্তা সেরে ফেলে। নয়না বাসায় এসে টেনে টুনে হিজাব খুলে সোফায় ছুঁড়ে মারল। ইচ্ছে করছে জিয়ানের মাথা চিবিয়ে খেতে, তাহলে হয়তো মেজাজ একটু ঠান্ডা হতো। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে গিলছে। জাহানারা বেগম হাত থেকে ঠান্ডা পানির বোতল কেড়ে নিয়ে বলে, বাপ চাচাদের মতো মাথায় ক্যারা উঠেছে? এত রাগ জেদ ভালো না নয়না। কি হয়েছে সেটা আগে বল। নয়না জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, আম্মু আমার জন্য ছেলে দেখো তো, বিয়ে করবো আমি। এমন অলক্ষণে কথা কখনো মুখেও আনবি না। মেয়ে মানুষ হলো সাদা চাদরের মতো, একটু কিছু হলেই সহজে দাগ লেগে যায়। তাছাড়া রেজা ছেলেটা ভালো, সুখেই থাকবি তুই। রুমে যেয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। নয়না যেতে যেতে উচ্চ আওয়াজে বলে, বিয়ে কিন্তু আমি করবই, ওই ড্রাইভারের সাথে আমি কিছুতেই থাকবো না, শালা একটা হিটলার। জাহানারা বেগম মনে মনে বলে,
এই মেয়ের কবে বুদ্ধি হবে? পাইলট ছেলেটাকে ড্রাইভার বানিয়ে দিয়েছে। নয়না রুমে এসে পায়চারি করতে লাগলো। না, কিছুতে এসে স্থির হতে পারছে না। এভাবে কেউ মিথ্যে বলে? এর জন্যে নীলাঞ্জনা আপি পালিয়ে গেছে। সে পালিয়ে বেঁচে গেছে, আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে। মোবাইল হাতে উঠিয়ে নিয়ে কল করলো জিয়ানকে। পরপর কয়েকবার কল করেই যাচ্ছে। ওপাশ থেকে একই কথা বলছে, নাম্বার আনরিচেবল। রাগে মোবাইল বেডে ছুঁড়ে মারল। ড্রেস নিয়ে সোজা চলে গেল ওয়াশরুমে। বাথটাবে হালকা উষ্ণ পানিতে নিজেকে ডুবিয়ে রাখলো। একটু পরপর মাথা বের করে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর পুরো মাথা বাহিরে বের করে জোরে শ্বাস নিল। রাগ কিছুটা কমছে। ড্রেস চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়ালো। কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই চুলগুলো। এখন তার বিরক্ত লাগছে চুলগুলোকে। ড্রয়ার থেকে কাঁচি বের করলো। আজ সে তার সুখের চুলগুলোকে কেটে ফেলবে। জাহানারা বেগম দ্রুত এসে নয়নার হাত থেকে কাঁচি নিয়ে বলে, কি হয়েছে তোর? জানি না আম্মু, আমার কিছু ভালো লাগছে না। এটা শেষ করে রেডি হ, চল আজ তোর জন্য কিছু কেনাকাটা করব। না আম্মু, আমার খেয়ে ইচ্ছে নেই। তবে বিরিয়ানি রান্না করি। না, আমার খাওয়ার মুড নেই। কি হয়েছে আমার প্রিন্সেসের? নয়না জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমরা কি পরীক্ষার পর ভ্রমণে যেতে পারি? অবশ্যই পারি। 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে। এই সব কিছুই তো তোর জন্য। আচ্ছা, কথা দিচ্ছ কিন্তু। দিলাম কথা। এবার তুই রেস্ট নে, আমি বিরিয়ানির জন্য গোশত নামিয়ে ভিজিয়ে রাখি। নয়না চুপচাপ বসলো না, পায়চারি করছে আর জিয়ানকে কল করেই যাচ্ছে। সাথে মনে মনে অগণিত গালি তো দিচ্ছে। নীলাঞ্জনা গেটের বাহিরে এসে বলে, আপনাকে ধন্যবাদ আমাকে নতুন করে পথ দেখানোর জন্য। জীবন অনেক মূল্যবান। সে জীবনকে নিজের হাতে হত্যা করলে দ্বিতীয়বার আর ফিরে পাওয়া যায় না। আমরা চাইলেই জীবনের ভুলগুলোকে শুধরে নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতে পারি। যদিও তা সহজ নয়, তবে কঠিনও নয়। জীবনের কিছু ভুল এমন থাকে যা কখনো শুধরে নেওয়া যায় না। সে একটা ভুল সারা জীবনের আমাদের বই বেড়াতেই হয়। জীবনটা আসলে আমরা নিজেরাই নষ্ট করি। ছাড়ুন এসব, এটা বলুন আপনার নাম কি? আমার নাম আহিয়ান হাসান অন্তর। নীলাঞ্জনা? কিছু মনে না করলে আপনাকে এগিয়ে দিয়ে আসতে পারি? মন্দ হয় না। অন্তর ড্রাইভ করছে, নীলাঞ্জনা পাশের সিটে বসা। অন্তর হঠাৎ বলল, আচ্ছা, জানি না কেন, কিন্তু আপনাকে পরিচিত মনে হচ্ছে। একই শহরে মানুষ, হয়তো কোনো রাস্তার মোড়ে আমাদের রাস্তা বদলের সময় দেখা হয়েছিল। আপনি সুইসাইড কেন করতে যাচ্ছিলেন? যার জন্য সব ছেড়েছি সে আমাকে না, আমার দেহটাকে ভালোবেসেছে। আচ্ছা, ছেলে মানুষ কেন বোঝে না নারীর মন পেলে তার জন্য সেই নারী দুনিয়ার স্বর্গ সাজিয়ে দিতে পারে, অথচ পুরুষ কেবল নারীর দেহের প্রতি মোহ। সব পুরুষ এক না। ভালোবাসা এই যুগে বাগান বিলাস ফুলের মতো। সবাই তার সৌন্দর্য আটকে গভীরভাবে, এরপর ধীরে ধীরে তা ঝরে পড়তে থাকে। মোহ আর ভালোবাসার মধ্যে মানুষ মোহকেই ভালোবাসা মনে করে সামনে এগিয়ে যায়। এখানেই থামুন, আমার বাসা চলে এসেছে। তালুকদার মেনশনের সামনে এসে থমকে দাঁড়ালো নীলাঞ্জনা। কোন মুখে দাঁড়াবে সে? তাকে কি ঠাঁই দিবে পরিবার, নাকি দূর দূর করে তাড়িয়ে দিবে? অন্তর পেছন থেকে বলে, সামনের পথ কঠিন হলেও এগিয়ে যাওয়ার পথে কিছু ফিরতে নেই। সব প্রতিকূলতা কাটিয়ে সামনে এগিয়ে যেতে হয়। নীলাঞ্জনা বাসায় এসে কলিং বেল দিল। জাহানারা বেগম তখন বিরিয়ানি দমে দিচ্ছিলেন। কলিং বেলের আওয়াজ শুনে বলে, এই সময় কে আসলো? সার্ভেন্ট দরজা খুলে দিয়ে চিৎকার করে বলে, বড়াম্মা দেখেন কেটা আইছে। জাহানারা ছুটে আসলেন ড্রয়িং রুমে। নীলাঞ্জনাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। নীলাঞ্জনা জাহানারা বেগমের পায়ের কাছে বসে বলে, বড় আম্মু, আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে একটু ঠাঁই দাও বড় আম্মু। দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে জিয়ান নিজের রেস্ট রুমে ঢুকে ড্রেস খুলে 3/4 পরে শুয়ে পড়ল। কখন চোখ দুটো লেগে গেছে তার ইয়াত্তা নেই। যখন চোখ খুলল তখন উঠে দেখে অনেক সময় পার হয়ে গেছে। নিজের মোবাইল ওপেন করতে চমকে উঠল জিয়ান। 900 মিসড কল, সাথে শখানেক টেস্ট। শয়তান ড্রাইভার, লুচ্চা ড্রাইভার, ডেভিল ড্রাইভার, হিটলার ড্রাইভার, মেয়ে বাস ড্রাইভার, আরও কত আজে বাজে টেক্সট। এসব দেখে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। 7-5 না ভেবে কল ব্যাক করলো। নয়নের সাথে সাথে কল রিসিভ করলো। মুখ ফুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে আছে। জিয়ান কাশি দিয়ে বলে, আমি কি দেখতে এতটাই খারাপ? আমার দিকে তাকানো যায় না? জিয়ান কমফোর্টার টেনে গলা অবধি টেনে তুলল। এবার বলো তো, বাংলাদেশের নাম করা প্লে বয় কেন বানিয়েছো আমাকে? সোজা কথা সোজা উত্তর দিবেন, একটুও বাঁকা উত্তর দিলে না আপনার 13টা বাজিয়ে ফেলবো। আচ্ছা, একদম বরাবর উত্তর দেব। আপনি সিগারেট খান?
অভ্যাস নেই, তবে মাঝে মাঝে খাই। আরে জানো না, সিগারেট খেলে বুদ্ধি বাড়ে। বাজে কথা রেখে বলুন তো, সামনের বাটন খোলা রেখে শার্ট পরেন আপনি? মাঝে মাঝে দেশে থাকলে পড়ি গরমের সময়। কোচি মেয়েদের সাথে ফ্লার্ট করেন? জিয়ান এক চোখ টিপে বলে। আগে তো করতাম না, এখন করি। জিয়ানের দুষ্টুমি মাখা কথায় আরেকজন ভুল বুঝে রেগে বোম হয়ে যাচ্ছে, সে বিষয়ে বেচারা বেখবর। আর কিছু জানতে চান প্রিন্সেস সুনয়না? নয়নার চোখ মুখ রাগে লাল হয়ে গেছে। রাগলে নয়নার চোখে অশ্রু টলমল করে। রাগী কণ্ঠে বলে, আমার ইচ্ছে করছে আপনাকে থেতো করে স্যুপ করে রান্না করে খেতে, তবেই যদি আমার মাথাটা একটু ঠান্ডা হয়। বাহ, মাস্টার শেফ সুনয়না চৌধুরী মানুষের স্যুপ বানাবে? মানুষের না, আপনার স্যুপ বানাবো। তো আমি কি? আপনি ড্রাইভার। বলেই খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে দিল। রাগে কি করবে বুঝতে পারছে না। কি অশুভ লোক, কুচি মেয়েদের ইভটিজিং করে আর তা আবার বুক ফুলিয়ে বলছে, নির্লজ্জ লোক। জিয়ান ফোনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এই পাগলি মেয়ের আবার কি হলো? এই নিভা বউকে নিয়ে যদি সংসার করতে হয়, আমার অবস্থা বেহাল হয়ে যাবে। জিয়ান উঠে বসলো। টেলিফোনে কল করে খাবার অর্ডার দিল। নিজে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে 1 তালাক 2 তালাক 100 তালাক। টেক্সট দেখে জিয়ান উচ্চস্বরে হেসে ফেলল। মান্নাত ক্লাস শেষ করে একটা হাওয়াই মিঠাই কিনে সেটা খেতে খেতে আসছিল। চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে জানালার পর্দার মতো একটা ড্রেস। মান্নাতের চোখ আটকে গেল এক বাসার দোতলার বারান্দায়। মান্নাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে গিটার বাজানো ছেলেটার দিকে। জাহিন বারান্দায় দাঁড়িয়ে টুংটাং করে গিটারে সুর তুলছিল। সেদিন দেখা হয়েছিল, আজও পারিনি কিছুই বলতে যে তোমায়। হঠাৎ রাস্তায় চোখ যেতেই ভ্রুকুচকে নিজের রুমে চলে গেল। মান্নাত নিজের দিকে তাকিয়ে বলে, হিটলার বাপের জন্য এই জন্মে প্রেম হবে না, নিশ্চিত আমাকে পাগল ভেবে চলে গেছে। জাহিন রুমে ঢুকে দেখে সায়না দাঁড়িয়ে আছে। তোর কি সমস্যা তুই জানিস না? প্রাপ্তবয়স্ক ছেলের রুমে হুট করে চলে আসে ব্যাড ম্যানার্স। জাহিন, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ডিয়ার বোনো। এইটা ঠিক না জাহিন, আমি তোকে সাইয়ার নজরে দেখি। আমি তো কি বোনের নজরে দেখি। যা সর এখন, যা সর এখন রুম থেকে বের হ। আমি আমার গার্লফ্রেন্ডকে কল করব। জিয়ান বুঝতে পারলো না মেয়েটার হঠাৎ কি হয়েছে, হঠাৎ রেগে যাওয়ার কি হলো। মাঝে মাঝে সিগারেট খায় এটার জন্য রাগলো, নাকি শার্টের বাটন খুলে রাখার জন্যে, নাকি শেষে মজা করে যে কথাটা বললাম সেটার জন্যে। বাচ্চা মেয়ে বুঝলো না আমি তাকেই মিন করে বলেছি। জিয়ান খাবার খেয়ে নিজের মোবাইল থেকে পরপর কতগুলো পিক সেন্ড করলো নয়নাকে, সাথে 2টো ভিডিও। নয়নার ইচ্ছে করছে জিয়ানকে আলু ভর্তা বানাতে। মোবাইলের নোটিফিকেশন কানে আসতে চেক না করেই মোবাইল সুইচ অফ করে দিল। লম্বা লম্বা পা ফেলে ড্রয়িং রুমে আসতেই অবাক হলো। নীলাঞ্জনা বসে আছে তার মায়ের পায়ের কাছে। নয়না দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে নির্বাক দৃষ্টিতে। আশ্চর্য, তার এত রাগ লাগছে কেন নীলাঞ্জনাকে দেখে। নীলাঞ্জনা নয়নার দিকে তাকিয়ে উঠে ছুটে আসলো নয়নার কাছে। নয়নাকে জড়িয়ে ধরে বলে, ভালো আছিস নয়ন? নীলাঞ্জনার সাথে খুব ভালো বন্ডিং ছিল একসময়, কিন্তু আজ হঠাৎ তাকে সহ্য না হওয়ার কারণ নয়না ঠিক খুঁজে পেল না। কেন ইচ্ছা করছে নয়নাকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সরিয়ে দিতে। মনে মনে নিজেকে সংযত করে বলে, তোমার বর কই? নীলাঞ্জনা করুণ স্বরে বলে, সবার কপালে বরের সুখ থাকে না তো নয়ন। আমি তো অভাগা, যার জন্য সব ছেড়েছি সে আমার মূল্য বোঝেনি। পরিবারের ভালোবাসা যারা উপেক্ষা করে তাদের কপালে সহজে ভালোবাসা জোটে না, আর কাউকে ঠকিয়ে সুখী হওয়া তো অসম্ভব। দরজা খোলা ছিল। নীলাঞ্জনা আসার পর আর লাগানো হয়নি। লাবি হুট করে ঝড়ের বেগে দরজা দিয়ে প্রবেশ করে নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? আমি কাল সারাটা দিন পাগলের মতো খুঁজেছি তোমায়। তুমি বাড়িতে ফিরে আসবে, আমাকে বলবে তো? নীলাঞ্জনা লাবিবের এই রূপ দেখে অবাক হলো না। এই কয়েকদিনে লাবিবের সম্পর্কে তার যা বোঝার বোঝা হয়ে গেছে। নীলাঞ্জনা লাবিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, ডোন্ট টাচ, প্লিজ লিভ। জাহানারা বেগম কঠোর কণ্ঠে বলল, কি হচ্ছে এখানে? এটা ভদ্রলোকের বাসা। লাবিব দূরে সরে দাঁড়ালো। জাহানারা বেগমকে সালাম দিয়ে বলে, আম্মা, আমাদের ক্ষমা করে আপন করে নেওয়া যায় না? নীলাঞ্জনা লাবিবের হাত ধরে টেনে দরজার বাহিরে বের করে দিয়ে বলে, দ্বিতীয়বার এই চৌকাটে আসবে না। তোমার সাথে আমার সম্পর্ক পরশু রাতে শেষ হয়ে গেছে। তোমার শরীর দরকার তো, টাকা খরচ করলে এই শহরে আশা করি তোমার শরীর অভাব হবে না। কথা শেষ করে ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বসে কান্না করতে লাগলো। নয়না চলে এসেছে রুমে। এসে নিজের মোবাইল অন করে কান্নারত ভিডিও করলো নিজের, এরপর সেন্ড করলো জিয়ানকে। কেন হঠাৎ মন বলছে জিয়ানকে জড়িয়ে ধরতে। নয়না মনে মনে বলে, আপনি পাইলট না হলে তাতে কি? আমাকে সত্যি তো বলতে পারতেন,
আপনি মেয়ে বা যেটা আমি কি করে মেনে নিব? গুনে গুনে 1.5 ঘন্টা পর জিয়ানের ফোনে নোটিফিকেশন আসলো। জিয়ান দ্রুত মোবাইল হাতে নিল। নয়নার কান্নারত ভিডিও দেখে হঠাৎ করে হৃদয়ে আঘাত অনুভব হলো। সাথে সাথে ভিডিও কল করলো। ষোড়শী বালিকা কল রিসিভ করেও কান্না করছে। তার চোখ দুটো থেকে যেন প্রবল বেগে বর্ষণ হচ্ছে। এই পাগলি, এভাবে কান্না করছো কেন? তুমি কি জানো তোমার আখি পল্লব থেকে ঝরা প্রতি ফোঁটা অশ্রুবিন্দু কারো হৃদয়ে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে? কোনো কথা বেরোচ্ছে না মুখ থেকে। কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে। আমার প্রতি মায়া করো প্লিজ, কান্না করো না। এই কান ধরেছি, আর কোনোদিনও সিগারেট খাবো না, বাটন খোলা রেখে শার্ট পরবো না, কোনো মেয়েকে লাইন মারা তো দূর, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না। নয়না কোনো মতে বলল, আপনি কি সত্যি আমায় ছেড়ে দেবেন? আমি কি নীলাঞ্জনা আপির চেয়ে দেখতে খারাপ? জিয়ান নয়নার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, কোমল স্বরে বলল, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। তোমার চোখ, তোমার চাহনি, তোমার হাসি, তোমার কথা বলা পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয়। তুমি ইচ্ছেমতী, তুমি মায়াবতী, তুমি লাজুকলতা, তুমি সরলতার প্রতিমা। চোখের জলটুকু মুছে নাও রাঙাবো। নয়নার কান্নার গতি কিছুটা কমেছে। মনের মধ্যে কেমন অদ্ভুত এক অসুখ ডাক দিচ্ছে। এই অসুখের নাম প্রেম নয় তো? এই শুনছো আমার কথা ময়না পাখি? নয়না অস্ফুট স্বরে বলে, আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন? আমি কিন্তু অতটাও অবুঝ না। তোমার চোখের জল কারো হৃদয়ে ভূমিকম্প। জলটুকু মুছে নাও মেঘবালিকা। নয়না হাতের উল্টো পিঠ উঠে চোখের জল মুছে নিল। খুব করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, আমাকে আপনি মিথ্যে বলে কেন দূরে সরাচ্ছেন? আপনি তো হাতের নাগালে, তবুও দূরে কেন? এই জাদুকরি কন্যা, কিছু তো বলো। নয়না ছোট করে কিছু কাব্যিক লাইন বলতে শুরু করলো। তুমি হাসো আমি দেখি, হয়তো মনে মনে ভাবো বড্ড বোকা আমি। আমি বুঝি, আমি অনুভব করি তোমার বদলে যাওয়ার সত্তাকে, তবু প্রকাশ করতে ভয় হয়। এটুকু তোমাকে কাছে পাওয়ার লোভে। আমি জানি আমার মনে আমি আর নেই, তবুও তোমার মিথ্যে আশায় ঘর বানাই নানা রঙে। এত সুন্দর উপস্থাপনা। শোনো মেয়ে রমনা, তোমার এখন প্রেম করার বয়স না। চোখে মুখে পানি দিয়ে পড়তে বসো। আর 3 দিন পর তোমার পরীক্ষা। তোমার সাথে আমার কথা হবে প্রথম এক্সামের পরে। তখন তোমার সব কথা শুনবো, সব প্রশ্নের উত্তর দেব, যা যা জানতে চাও সব। আপনি বড্ড নিষ্ঠুর। হুম একটু ভালো না আপনি। জানি। মিথ্যেবাদী। তারপর? পৃথিবীর সবচেয়ে বাজে পুরুষ। মানলাম। তারপর? বলবো না আর আপনি মজা নিচ্ছেন? আমার এত সাহস আছে? নীলাঞ্জনাকে রুমে ঢুকতে দেখে কট করে কল কেটে দিল নয়না। তোমার ভাষার সব গালি আমার জন্য তুমি যা যা বলবে তাই আমি। এবার পড়তে বসো, এক্সাম ভালো হতে হবে ময়নার মা। নয়না রিপ্লাই করলো না, ডাটা অফ করে মোবাইল রেখে দিল। নীলাঞ্জনা জিজ্ঞাসা করলো, কার সাথে কথা বলছিস? মোবাইলটা কার? এটা আমার মোবাইল, প্লেন ড্রাইভার গিফট করেছে। জিয়ান তোকে মেনে নিয়েছে? সেসব তোমাকে কেন বলবো? আমি কি তোর এতটাই পর হয়ে গেলাম? রাতের বেলা ফুচকা খেতে বের হয়েছে মান্নাত, সাথে তার মা। ফুচকা খেতে খেতে চোখ গেল সামনের দিকে। কয়েকজন ছেলে গোল হয়ে বসে আছে, একজন গান গাইছে, তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি। মান্নাত উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছিল। হঠাৎ সামনে ছেলেটার চোখে চোখ পড়ল। দ্বিতীয়বারের মতো 4 চোখের মিলন ঘটল। মান্নার 7-5 না ভেবে চোখ টিপ মারল। জাহিন বেশ অবাক হলো, মনে মনে বলে, কি দিন আসলো আজকাল মেয়েরা ফ্লার্ট করে। জাহিন আর একটু ভালো করে তাকালো, এটা তো ওই দিন রাতে যে ভিডিও করছিল সেই মেয়েটা। জিহান গিটার অন্তরের হাতে দিয়ে সামনের দিকে এগিয়ে আসলো। মান্নাত কিছুটা ঘাবড়ে গেল। এদিক সেদিক তাকে পেছনে ঘুরে নিজের মাকে খুঁজতে লাগলো। উফ আম্মু, এখন আবার কি দেখতে গেলে? কই গেলা? জাহিন সামনের দিকে এগিয়ে আসছে, মান্নাত পিছনে পিছিয়ে যাচ্ছে। হঠাৎ জাহিন মান্নাতের হাত ধরে বলে, এত ভয় নিয়ে ফ্লার্ট করছিলেন? হাত না ধরলে তো আরেক ছেলের উপরে পড়তেন। মান্নাতের হৃৎপিণ্ড মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে আসবে। জাহিন মান্নাতকে সোজা করে দাঁড় করিয়ে বলে, রাস্তাঘাটে ছেলেদের টেজিং কোনো ভদ্র ঘরের মহিলার করে না। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। নয়না আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি করছে আর মিটিমিটি হাসছে। বারবার যেন তার কানে রাঙাবৌ শব্দটা বাড়ি খাচ্ছে। ষোড়শী হৃদয়ের প্রেম ভয়ঙ্কর, তা কেবল প্রেম না, প্রথম অনুভূতি হৃদয়ের দরজা খুলে কারো উপস্থিতি। লম্বা চুলগুলো সম্পূর্ণ না আঁচড়ে বেডে এসে বসলো। এখন ইচ্ছে করছে নাচতে তার। গান খুঁজতে লাগলো, মন মতো গান না পেলে নাচ জমে না, নাচটা তো ভেতর থেকে আসতে হবে।
নয়না উকি ঝুঁকি দিচ্ছে না, নীলাঞ্জনাকে কোথাও দেখতে পেল না। দরজা বন্ধ করে সাউন্ড বক্সে গান ছেড়ে নাচ শুরু করতেই নয়নার ফোনটা সশব্দে বেজে উঠল। বিরক্তি নিয়ে মোবাইল হাতে তুলে বলে, এই সময় আবার কার ডিস্টার্ব করতে হলো। স্ক্রিনে তাকাতে নয়না ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, সাথে সাথে রিসিভ করেই বলে, কে যেন বলেছিল প্রথম এক্সামের পর কথা হবে। কারো অশ্রুসিক্ত নয়ন দেখার পর মনটা আঁকুপাকু করছিল, তাই মনটাকে বোঝাতে অক্ষম হয়ে কল দিলাম। জিয়ান নয়নার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে মনে বলে, মেয়েদের মন বোঝা নয় রে সোজা, হঠাৎ আমাবস্যা, হঠাৎ জ্যোৎস্না। এভাবে তাকিয়ে কি দেখছেন? একটু আগে না কাঁদছিলে ফুলটুসি, আর এখন যেন দাঁত দিয়ে মুক্ত ঝরছে। আপনার জন্য কি সারাক্ষণ কান্না করব? সারাক্ষণ তো দূরের কথা, আমার জন্য কখনো কান্না করবে না। চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি তো কোনো কারণে কান্না শুরু করলে পাক্কা 1.5-2 ঘন্টা কান্না করি। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখি কান্না করি কেমন লাগছে আমায়। জিয়ান অট্ট হাসি দিয়ে বলে, আগে তোমাকে পাগল ভাবতাম, আজ কনফার্ম হলাম। ফোন রাখুন তো, এখন নাচবো আমি। জিয়ান চোখ বড় বড় করে বলে, তুমি নাচতে পারো? জিয়ানের কথায় ভ্রু কুঁচকে নয়না বলে, নাচতে পারি মানে? আমার নাচ দেখলে আপনি নোরা ফাতিহির নাচ ভুলে যাবেন। না, আমি বিশ্বাস করি না। নয়না রাগে নাচা শুরু করলো। এক পাগলিকে রাগিয়ে দিয়ে মোবাইলের অপর পাশের ব্যক্তিটি মুগ্ধ নয়নে নাচ দেখতে ব্যস্ত। নয়নার হঠাৎ চোখ আটকালো জিয়ানের উপর, সাথে সাথেই থেমে গেল। জিয়ান এখনো যেন আটকে আছে তার রাঙা বইয়ের নৃত্যে। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? হ্যাঁ, আমার জিনিস, আমার নজর আমি দেবো না তো কে দেবে? আপনার জিনিস মানে? জিয়ান বুঝতে পারলো হুঁশ হারিয়ে ভুল বলে ফেলেছে। আমারই তো। মোবাইলটা কে কিনে দিয়েছে? কিনে দিলেও কি, এটার মালিক এখন আমি। তোমার মালিক তো আমি। ইস, শখ কত! বহুত শখ সুইটহার্ট। এই মুহূর্তে শখ হচ্ছে তোমার গলার নিচের কালো তিলটাকে আমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেওয়ার। নয়না ওড়না টেনে তিলটা ঢেকে বলে, মুখে আটকায় না কিছু? কে বললো আটকায় না? কত কিছুই তো আটকে রাখি। তুমি 16 বছরের পুঁটি মাছ বলে। শুনেন মিস্টার জিয়ান রেজা চৌধুরী, আমি সুনয়না তালুকদার। বয়স আমার সবে 16, তবে বিয়ে হলে আমার একটা বাচ্চাও থাকতো। নিজেই এক বাচ্চা, আবার আছে বাচ্চা থাকতো। এই, তোমার এত ডার্টি মাইন্ড জানা ছিল না তো? সরেন, আপনার সাথে কথাই বলবো না। রাঙা বউ তোমার জন্য একদম পারফেক্ট শব্দ। আমি সিঙ্গেল, এসব বউটো আমায় কইবেন না, কইয়া দিলাম। আইসে আমার সিঙ্গেল ছেমড়ি, অর্ধেক বছর সেরে সে আবার সিঙ্গেল। নয়না দাঁত কিরমির দিয়ে বলে, আপনাকে কিন্তু কামড় দেব। কামন বেবি, কোথায় কোথায় কামড় দিবে দাও, আমি রেডি তোমার কামড় খেতে। ইস, এত কিউট বউয়ের কামড় খাবো ভাবতেই কেমন কেমন ফিল হচ্ছে। অসভ্য ড্রাইভার, একদম চুপ করুন, নয়তো থুথু দিয়ে দৌড় দিব। জিয়ান চোখ টিপে বলে। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে বলে, নয়ন কইরে, আমাকে একটা তোয়ালে দিত। জিয়ান নীলাঞ্জনার কণ্ঠ শুনেই চিনে ফেলল। এতদিন পর সেই চিরচেনা কণ্ঠধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাস্যোজ্জ্বল চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, চোখ থেকে যেন অগ্নি ঝরবে। নয়না কিছু বলার আগে জিয়ান বলে, তোর রুমে এই মেয়ে কি করে? কেন জায়গা দিয়েছিস ওকে? তোদের বাসায় রুমের অভাব। আজকেই তুই আমার বাসায় চলে যাবি, এর আগে তোর সাথে আবার কোনো কথা নেই। জিয়ান নয়নাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ফোনটা ছুঁড়ে মারল ফ্লোরে, সাথে সাথে ফোনটা ভেঙে ফ্লোরে পড়ে রইল। নয়না কান্না করছে, নয়নার শরীর কাঁপছে। ঠিক এই রূপটা সে আরও একবার দেখেছে। নয়না চিৎকার করতে চাইছে, কিন্তু তার মুখ থেকে শব্দ আসছে না। প্যানিক অ্যাটাক করেছে নয়নার। নীলাঞ্জনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নয়নার হাত পা কাঁপছে, চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে। নীলাঞ্জনা নয়নাকে জড়িয়ে ধরে বলেন, নয়ন তোর কি হয়েছে? বল আমাকে বোন আমার। নয়না কিছু বলতে পারছে না। নীলাঞ্জনা আঁকড়ে ধরে আছে। সেদিন রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো। ধীরে ধীরে নয়নার চারিপাশ অন্ধকার হয়ে গেল। অনিকেত আজ খুব বিরক্ত। এই হসপিটালের পর চেম্বারে বসাটা তার কাছে মহাবিরক্তের কাজ। কিন্তু টাকার তো দরকার আছে জীবনে। একটা রোগী দেখলে 700 টাকা ভিজিট। এই ইনকাম তো কোনো ডাক্তার মিস করতে চাইবে না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11টা ছুঁই ছুঁই। ইচ্ছে করছে সব রোগী রেখে পালাতে। এটাই শেষ রোগী, আজকের 50 নম্বর সিরিয়াল। রোগী এসে বসে আছে। অনিকেত এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল, মাত্র চোখ খুলে বলে, আপনি? ডাক্তার, আমার হৃদয়ে ব্যথা। আপনি তো কার্ডিওলজি ডাক্তার, আমার হার্টের রোগের চিকিৎসা করে দিন। শাইনার কথা শুনে অনিকেত বলে, আপনার কাছে কি এসব কৌতুক মনে হচ্ছে?
সকাল 8টায় বের হয়েছি, এখন পর্যন্ত ঠিকমতো শ্বাস নিতে পারিনি। আর আপনি এই 3 ঘন্টা ধরে এই আইডিয়ারে আলাপ করার জন্য বসেছিলেন। আপনার মতো রসিক মানুষের রাগও করতে পারে? অনিকেত কোট গায়ে পড়তে পড়তে বলে। আমি এখন বের হব। সায়না অনিকেতের পেছন পেছন বের হয়ে বলে, আপনার বউ নেই, আমার বর নেই, আমাদের মধ্যে কত মিল, তাই না? মিল নেই? আপনার বাবা মা সব আছে, আমার 3 কুলে কেউ নেই। এক হলো কি করে? বিয়ে করবেন আমাকে? অনিকেত থমকে দাঁড়ালো। রিক্সা ডেকে সায়নাকে উঠতে ইশারা করলো। সায়না উঠে বসতেই অনিকেত রিক্সাওয়ালা মামাকে বলে, মামা এনাকে বাসায় পৌঁছে দেবেন। সায়না দ্রুত নেমে অনিকেতের হাত ধরে বলে, এত রাতে একা একা কিভাবে যাব আমি? দয়া মায়া নেই নাকি? হাত ছাড়ুন। আমার শরীর আমার বউয়ের জন্য সংরক্ষিত, এখানে টাচ করা অন্য নারীর জন্য অবৈধ। মান্নাত চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। জাহিন অবাক হলো না। মেয়ে মানুষ নার্ভাস হয়ে গেলে ভুলভাল কাজ করে বসে। জাহিন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলে, আপনার মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করুন, নয়তো পাগল ভেবে মানুষ আপনাকে মারবে। মান্নাত চোখ খুললো, আবার বলল, আমার আপনাকে ভালো লাগছে, ম্যারি মি। জাহিন মান্নাতের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? সর্বোচ্চ 17 কিংবা 18। এর মধ্যেই মান্নাতের মা এসে বলে, এখানে কি হচ্ছে? জাহিন প্রস্থান করতে করতে বলে, আপনার মেয়ের মাথায় সমস্যা, রাস্তাঘাটে তাকে একা ছাড়বেন না আন্টি। মান্নাত ভয়ে চুপসে গেল। এইবারে আর রক্ষা নেই। মিনমিন করে বলে, আসলে আম্মু হয়েছে কি জানো? আমি কিছু জানতে চাই না, বাসায় চল, আজ বোঝাবো কত ধানে কত চাল। আমি তো বুঝি আম্মু, যতটুকু ধান চাল ততটুকুই হবে। জান্নাত জিহবাই কামড় বসালো। ভুল টাইমে ভুল কথা বলে ফেলেছে। আজ বাসায় গেলে তুল কালাম হবে। জাহিন ফিরে আসতেই অন্তর বলে, তুই আবার কবে থেকে মেয়েদের চেক আউট করছিস? সেদিন স্কুলে, আজ আবার রাস্তায়। চুপ কর শালা। জাহিন চৌধুরী মেয়েদের চেক আউট করে না, মেয়েরা জাহিন চৌধুরীকে চেক আউট করে। কতবার বলেছি শালা না সুমন্দি বলবি। ঘাড়ের নিচে না খেতে চাইলে চল এখান থেকে। ছি, আমি মেয়ে না, তুই লেস। শালা, এবার তো রক্ষা নেই। অন্তর দৌড় দিয়ে বলে, তুই সুযোগ পেলেই আমারে হেনস্থা করিস, আজ দেখ কেমন লাগে। তোর একবার পাই, তোর ঠিক জায়গায় কিক মেরে তার পরবর্তী প্রজন্ম অন্ধ করে দেব। চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো নয়না। তার পায়ের কাছেই বসে আছে জাহানারা বেগম। নয়নার জ্ঞান ফিরেছে এটা দেখে দ্রুত সামনে এগিয়ে এসে নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, এখন কেমন লাগছে মা? নয়নার চোখে অশ্রু টলমল করছে। ইচ্ছে করছে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে। নার্স এসে বলল, একটু সময় দিন, এখন কেউ রোগীকে ডিস্টার্ব করবেন না। নয়না পাশ ফিরতে চোখ পড়ল মিতা বেগমের দিকে। এগিয়ে এসে নয়না চোখের কোণে জমে থাকা অশ্রুটুকু মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলেন, দ্রুত সুস্থ হয়ে যাও। নয়নার কেন যে ইচ্ছে করছে না কারো কথার উত্তর দিতে। রাতেই নয়নাকে বাসায় আনা হয়েছে। নয়না জাহানারা বেগমের রুমে। একবারের জন্য নিজের মোবাইলটার খোঁজ করেনি। বালিশে হেলান দিয়ে বসে আছে, চোখ ভর্তি অশ্রু, মস্তিষ্ক ভর্তি টেনশন। হঠাৎ মাহবুব তালুকদার এক গাদা লাল শাক নিয়ে রুমে ঢুকলেন। ফিল্মি স্টাইলে হাঁটু মুড়ে জাহানারা বেগমের সামনে শাকগুলো বাড়িয়ে দিয়ে বলে, হ্যাপি হাক ডে। জাহানারা বেগম ভ্রু কুচকে বলে, বুড়া বয়সে ভীমরতিতে ধরছে। নয়না হাসছে। মাহবুব তালুকদারের হৃদয় যেন হাসছে। পৃথিবীতেই একটা নারী যার চোখের কোণে অশ্রুতা সহ্য হয় না। কিভাবে তার মুখে হাসি ফিরিয়ে আনবে, পৃথিবীর সব সুখ তার পায়ে এনে রাখবে, সেটাই যেন তার প্রধান কাজ। নয়না হাসি মুখে বলে, আম্মা, বাবা তোমায় এখনো কত ভালোবাসে দেখেছো, হাক ডেতে শাক নিয়ে আসছে। নয়নাকে দুই পাশ থেকে দুজন জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলে, এভাবে হাসবি, তুই হাসলেই আমাদের পৃথিবী হাসে। তোর মন খারাপে আমাদের পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়। নয়না শুধু এই মানুষ দুটোর জন্য সেদিন বিয়েতে অমত করতে পারেনি। এদের ভালোবাসার কাছে তার সব কষ্ট ও সব ত্যাগ তুচ্ছ। জানালার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে জিয়ান। মোবাইলটা ভেঙে ফেলেছে। চোখ দুটো বন্ধ করলেই ভেসে উঠছে এক অসহায় নিষ্পাপ মুখশ্রী। জিয়ানের এখন সিগারেট প্রয়োজন, কিন্তু সিগারেট তার হাতের নাগালে নেই। জিয়ান বেডের উপর বসলো, চোখ বন্ধ করে বলে, সরি বাকি, আমি না চাইতেও বারবার তোমার কোমল হৃদয়ে আঘাত করছি। আমি তোমার মায়ায় জড়িয়েছি খুব অল্প সময়ে। মায়াবতী, তোমার মায়া কাটবে কিনা জানি না, তবে আমি তোমার ভালোর জন্য আমাকে তোমার থেকে সরিয়ে নেব। আমি তোমার কষ্টের কারণ হতে চাই না, তবু আমি অপরাধী তোমার ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করার অপরাধে। তোমার মতো নিষ্পাপ এক ফুলকে কুলুষিত করেছি আমি। আমাকে ক্ষমা করে দিও মায়াবতী।
শাইনার পাশে অনিকেত চুপচাপ বসে আছে একই রিকশায়। অনিকেত বাস্তবতা বোঝে, সে জানে পৃথিবী কতটা কঠিন, বাবা মা না থাকলে তার দুনিয়া কত নির্মম। এই যে হার্টের ডাক্তার, আপনি হার্টের ডাক্তার হয়ে আমার হার্টের চিকিৎসা করবেন না কেন? তুমি না জাইনকে ভালোবাসো? ভালো, আমি এই জন্য কাউকে বাসিনি, তবে জিহান আর জাহিন ভাইয়া আমার চাইল্ডহুড ক্রাশ। জিহান ভাইয়া রাগী গম্ভীর, সবসময় পড়াশোনা আর লেখাপড়ায় ডুবে থাকতো, তাই আমার পছন্দ ছিল জাহিন। ছোট থেকে কোনো বিষয় সিরিয়াস হয় না, সব সময় নিজের মন মর্জি মতো চলতো, তাই ভাবতাম এরে বিয়ে করে আমিও মন মতো ঘুরে বেড়াবো। লাইফে সুদর্শন ছেলে আর টাকা দুটো একসাথে পেলে কেউ ছাড়া করতে চায় বলেন? আমার তো দুটোর একটাও নেই। আপনার আছে শুদ্ধ মন আর পবিত্র দেহ। আপনি ওই দিন বলেছিলেন আপনার শরীরে টাচ না করতে, কারণ এটা আপনার ভবিষ্যৎ বইয়ের আমানত। ব্যাস, আমি আপনার উপর ফিদা। বিয়ে করলে আপনাকেই করব। আর হ্যাঁ, যথেষ্ট সুদর্শন আপনি, আর ডাক্তার আবার গম্ভীর ও হয়। আমাকে বকা মনে হয় না আপনার? অনিকেত শান্ত কণ্ঠে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি নিজেও জানি না আমার বাবা মাকে। এখন পিতৃ পরিচয়হীন ছেলের কাছে কোন পরিবার নিজের মেয়ে দেবে? পরিবারে দিতে হবে কেন? মেয়ে নিজেই আপনার কাছে চলে আসবে। দূরত্ব ঠিক রেখে কথা বলুন। শাইনা হুট করে এক অকাজ করে বসলো। হঠাৎ অনিকেতের হাত দুটো ধরে ঠোঁট ডুবিয়ে দিল অনিকেতের ঠোঁটে। প্রথমবার কোনো নারীর স্পর্শে অনিকেতের শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। লাবিব বাসায় আসতে তার বাবা তাকে বকাঝকা করলো, এরপর ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ করলো। লাবিব বসে আছে একটা হোটেল রুমের সোফায়, তার নতুন গার্লফ্রেন্ড সোনিয়াকে নিয়ে এসেছে। সোনিয়া নিজেই তাকে এখানে আসার অফার করেছে। লাবিব মনে মনে ভাবলো, এই মেয়ে বড়লোক হলে তো আর নীলাঞ্জনা বেবিকে ফিরিয়ে আনবো না। লাবিব সোনিয়ার হাতের উপর হাত রেখে বলে, বেবি, ইউ আর সো বিউটিফুল। এই ড্রেসটা পরে আসো বেব। সোনিয়া এক চোখ টিপে বলে, ড্রেসের কি দরকার সোনা? বলেই দুজন কাছাকাছি আসলো। হঠাৎ সোনিয়া একটা ছুরি বের করে লাবিবের গলায় ধরে বলে, শালা, যা আছে বের কর, নয়তো এখানে তো লাশ ফেলে রাখবো। একদম শক্তি দেখানোর চেষ্টা করবি, এখানে সব লোক আমার। গোটা একটা সপ্তাহ কেটে গেছে, এর মধ্যে জিয়ার নয়নার কোনো যোগাযোগ হয়নি। হসপিটাল থেকে ফিরে নয়না পড়ালেখায় ব্যস্ত হয়ে পড়েছে। সে যেন তার মনের সাথে যুদ্ধ করে এইভাবে কাউকে ভুলে থাকার চেষ্টা করে যাচ্ছে। দুটো পরীক্ষা শেষ, মোবাইল বন্ধ করে আলমারির ড্রয়ারে রাখা, সেটা একবারের জন্য ধরেনি নয়না। এখন সূর্য অস্ত যাওয়ার সময় নয়না বারান্দায় এসে দোলনায় বসলো। মাঝে এখানে বসে সে আনমনে কবিতা আবৃত্তি করে। সূর্য ধীরে ধীরে নিচের দিকে নামছে। নয়নার চোখের কোণ ভিজে উঠেছে অজানা কারণে। তার কেন মন খারাপ লাগছে, কেন না চাইতেও চোখ দুটো ভিজে উঠেছে। মানুষ কি এত সহজে কারো মায়ায় আটকে যেতে পারে? কোনো মানুষকে কি এত সহজে হৃদয়ে জায়গা দেওয়া যায়? আচ্ছা, আমরা কি নিজের ইচ্ছেতেই কারো মায়ায় আবদ্ধ হতে পারি অথবা ভালোবাসতে পারি? হৃদয় তো মস্তিষ্কের মতো না যে এসব ভেবেচিন্তে করা যায়। সে তো নিজের মতো চলে। মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে আমাদের কাকে প্রাধান্য দেওয়া উচিত? মন আর মস্তিষ্ক কেন আলাদা চলে? এসব প্রশ্ন যেন নয়নাকে ঘিরে ধরেছে, অথচ উত্তর মেলাতে সে ব্যর্থ। সূর্যের রক্তিম ভাবাটুকুও বিলুপ্ত হওয়ার পথে। নয়না উঠে দাঁড়িয়ে আনমনে বলছে, আমি চাই না তুমি আমায় সূর্যের মতো ভালোবাসো, যার প্রখরতা বিলুপ্ত হয়ে যায় আধারে। আমি চাই না তুমি আমায় চাঁদের মতো ভালোবাসো, যার সৌন্দর্য হারিয়ে যায় দিনের আলোয়। আমি চাই তুমি আমায় আকাশের মতো ভালোবাসো, যে ক্ষণে ক্ষণে বদলাবে তবু ছেড়ে যাবে না, সবসময় স্থির থাকবে আমার পাশে। নীলাঞ্জনা পাশ থেকে বলে, বাহ, সুন্দর বলছিস তো, তা খুব ভালোবাসিস বুঝি? নয়না কোনো উত্তর না দিয়ে রুমে চলে আসলো। যায় নামাজ নিয়ে ফ্লোরে পেতে নামাজে দাঁড়িয়ে গেল। আর কোনো সময় নামাজ পড়ুক না পড়ুক, পরীক্ষার সময় নয়নার নামাজ যেন মিস হয় না। নীলাঞ্জনা হাসছে। ছোটবেলা থেকে নয়না এক্সামের নামাজি। নীলাঞ্জনা এক সপ্তাহ ধরে এ বাসায় কেউ তার খোঁজ নেয়নি। সে খাচ্ছে, ঘুমাচ্ছে, কেউ তাকে কিছুই জিজ্ঞাসা করছে না, কাছে ডাকছে না। সবারই নীরবতা নীলাঞ্জনাকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনার স্যাক্রিফাইস, আপনার হৃদয়ের ক্ষত, সব দিকে আপনি আর আপনি। স্বার্থপর মানুষ আপনি, নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পান না। আপনার এত কিছুর মধ্যে আমি কোথায়? আমার ক্ষত বিক্ষত হৃদয় একবারও আপনার দৃষ্টিতে পড়েনি, একবারও আপনার মন বলেনি আপনি অন্যায় করছেন আমার সাথে। আপনার এত কিছুর ভিড়ে ভিকটিম কার্ড প্লে করছি তো আমি। জিয়ান ধরফড়িয়ে উঠে বসলো। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বেডসাইড ল্যাম্প জ্বালিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তার মানে এসব স্বপ্ন ছিল। মোবাইল হাতে নিল, নতুন মোবাইল কিনেছে। মোবাইলের স্ক্রিনে তারিখ দেখে বলে, আজ একটা সপ্তাহ আমাদের কথা হয় না। রোজ আমার তোমার কথা মনে পড়ে। তোমার কি আমার কথা মনে পড়ে না ষোড়শী? তোমার এক্সাম কেমন হচ্ছে জানা হলো না।
আমি তোমাকে আমার করতে পারবো না। আমি তোমাকে মুক্ত করে দিলাম, তবুও চাই তুমি ভালো থেকো। আমি তোমার অপরাধী, তুমি কখনো আমার অপরাধ ক্ষমা করে আমাকে আপন করতে পারবে না। আমি বারবার তোমাকে হার্ট করেছি, বারবার তোমার কোমল হৃদয়ে গভীর আঘাতে জর্জরিত করেছি। ক্ষমা চাওয়ার ভাষাটুকুও আমার কাছে নেই। আমি জানি তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমার মতো অপরাধী কিনা। মোবাইলের স্ক্রিনের আলো নিভে যাচ্ছে। জিয়ান আবার জ্বালাচ্ছে। সেখানে জল করছে তার ষোড়শী রমণীর হাসজ্জ্বল মুখশ্রী। সূচনা কোমরে দুহাত গুজে বলে, এই তুই এখানে কি করিস? আবার গিটারও বাজাতে পারিস? জাহিন বেশ অবাক হলো। এইটুকু পুচকে মেয়ে তাকে তুই করে কথা বলছে। এই যে দাদি আম্মা, সাহস তো ভালোই। এইটুকু ছানাপোনা হয়ে জিরাফের মতো ছেলেকে তুই সম্বোধন? এই একদম আমাকে দাদি আম্মা বলবি না, বলে দিলাম। আমি সূচনা তালুকদার। বড় আম্মুকে বলে দিলে তোকে পিট্টি দেবে। দারোয়ান এসে সূচনাকে ডেকে নিয়ে গেল। সূচনাকে নিতে গাড়ি চলে এসেছে। বাসায় ফিরে দৌড়ে নয়নার রুমে গেল। কি রে ময়না, তুই সারাদিন পড়ার টেবিলে পড়ে থাকিস, আর এদিকে তোর বর কি করে খবর রাখিস না? নয়না ভ্রু কুচকে তাকালো সূচনার দিকে। এই তুই স্কুল থেকে এসে আমার রুমে কেন এসেছিস? তোর বর স্কুলে গান গাইছিল, সাথে গিটারও বাজাচ্ছিল। তোর ফাউল কথা রেখে যা তো, আমায় পড়তে দে, পরশু কেমিস্ট্রি এক্সাম আমার। এই কেমিস্ট্রি আবার কোনটারে টয় না? আমারে কেন পড়ায় না? তুই যাবি? তুই আমার সাথে যাবি? বিকেলে স্কুলে অনুষ্ঠান, তোর বর গান গাইবে, শুনবি? নয়না কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে তোর সাথে যাব, কিন্তু এই কথাটা কাউকে বলবি না। বিকেলে নয়না ব্ল্যাক কালার আর সোনালি পাড়ে জামদানি পরল। লম্বা চুলগুলো হিজাবের আড়ালে লুকিয়ে ফেললো। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। সূচনাকে সাথে নিয়ে গাড়িতে বসলো। নয়নাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। স্কুলের গেট পার হয়ে কিছু দূর আসতেই কানে আসলো, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। নদী কেন যায় সাগরের ডাকে, চাতক কেন বৃষ্টির আশায় থাকে, যদি বুঝতে চাও। আমি তোমার ওই চোখে চোখ রেখে, তুমি আমার ওই চোখে চোখ রেখে, স্বপ্ন দেখে যা, তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। নয়না সূচনার হাত ধরে এক প্রকার দৌড়ে স্টেজের সামনে চলে আসে। অশ্রু টলমল নয়নে সামনে তাকিয়ে থাকে অভিমান অভিযোগের দৃষ্টিতে। এই মানুষটাকে কি নয়না ভালোবেসে ফেলেছে? নয়না তাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে কেন ইচ্ছা করছে শার্টের কলার শক্ত করে ধরে জিজ্ঞাসা করতে, আপনি আমাকে কষ্ট কেন দিচ্ছেন? জাহিনের দৃষ্টি নয়নার দৃষ্টিতে স্থির হলো। কয়েক সেকেন্ডের জন্য জাহিন থামলো, এরপর আবার গাইতে শুরু করলো। গান শেষ হওয়ার আগেই অভিমানে নয়না বাহিরের দিকে চলে যাচ্ছিল। জাহিন গান শেষ করে দ্রুত পায়ে নয়নার পিছু পিছু আসে। সূচনাকে গাড়িতে বসিয়ে নয়না উঠতে যাবে, তখনই নয়নার হাতে টান পড়ে। নয়না পিছু ফিরে রাগী কণ্ঠে বলে, ডোন্ট টাচ। আচ্ছা ছেড়ে দিচ্ছি বলে যাও। এভাবে আমার দিকে তাকিয়েছিল কেন? নয়না অবাক দৃষ্টিতে সামনের মানুষটির দিকে তাকিয়ে থেকে ভাবলেশীনভাবে বলে, আপনি সুদর্শন, তাই আপনার দিকে তাকিয়েছিলাম। দ্রুত গাড়িতে বসে ড্রাইভারকে বলে, দ্রুত চলুন। জাহিন অবাক দৃষ্টিতে তাকিয়েছে। কি হলো? মেয়েটা বারবার তার সাথে এমন অদ্ভুত বিহেভিয়ার কেন করে? চেহারাটা নিষ্পাপ মনে হয়, শত বছরের মায়া জমা হয়ে আছে অন্তরে। সে বলে, তুই এই মেয়ের প্রেমে একদিন মরবি। শালা প্রেম কই পেলে? তুই আমারে আর কোনোদিন শালা কইলে তোর ভবিষ্যৎ বউ আমার। আমার ভবিষ্যৎ বউ তোর বোন। তাহলে সমুন্দি বল। সমুদ্র ছেলে, কথা কম কম। এবারে মায়ের খোঁজ নে, এটার কাহিনী বের কর। নয়না বাসায় এসে রুমের দরজা বন্ধ করে হাঁটুতে মুখ গুজে কান্না করতে লাগলো। হাতের উল্টো পিঠে চোখের জলটুকু মুছে নিয়ে আলমারি থেকে নিজের ফোন বের করে সুইচ অন করলো। সামনাসামনি কিছু বলতে পারেনি, কিন্তু এবার ফোনে ইচ্ছে মতো বকে দেওয়ার ইচ্ছে নিয়ে ভিডিও কল করলো। ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। তৃতীয়বার কল রিসিভ হতে নয়না চিৎকার করে বলে, কি হয়েছে আপনার?
আপনাকে মাত্রই সুস্থ দেখে আসলাম। কোন হসপিটালে আছেন আমায় বলুন। জিয়ান কোনো কথা বলে না, নয়নার দিকে তাকিয়ে আছে। কোনো এক অদ্ভুত কারণে সে নয়নাকে দেখলে তার সব কষ্ট উবে যায়, সব পরিকল্পনা ভেস্তে যায়। কি হলো, কথা বলুন। সরি। নয়নার চোখ টলমল করছে। একটা সপ্তাহ পর লোকটাকে দেখলো, কিন্তু একই মানুষ একই সময় দুই দিকে কিভাবে সম্ভব? কোথায় আপনি? জিয়ান ফোন ঘুরিয়ে দেখালো কানাডার একটা হসপিটালে। নয়না কিছু বলতে গিয়েও চুপ করে রইল। এই শুনছো আমার রাঙাবো, আমি সিদ্ধান্ত নিয়েছি এ জন্মে আর তোমাকে ছাড়বো না। নয়না কান্না করছে। প্লিজ কান্না করো না, আমি এতদিন পর তোমার চোখের অশ্রু দেখতে চাই না। সরি, আর কোনোদিনও তোমাকে হার্ট করবো না। আপনি অসুস্থ হলেন কি করে? এক ষোড়শী বালিকার হৃদয়ে ভাঙার অনুশোচনা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তুমি কি জানো, আমি তোমার সরলতার মায়ে আবদ্ধ হয়ে গেছি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? নয়না ধরফরিয়ে উঠে বসলো, কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন স্বপ্নে নয়নার ঘুম ভেঙে যায়। উঠে চোখে মুখে পানি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বাজে। আলমারি খুলে ফোন হাতে নেয়। মান্নাত ওয়াশরুমের ফলস ছাদে অন্ধকারে মুখ চেপে রেখে কান্না করছে। কিছুক্ষণ আগে কিছু মানুষ এসে তার বাবা মাকে তুলে নিয়ে গেছে। এখনও তারা তন্ন তন্ন করে পুরো বাসা তালাশ করছে। মান্নাতের কপাল বেয়ে ঘাম চড়ছে। ইঁদুর এসে একটু পরপর পায়ে আঁচড় কাটছে। এ কেমন অমানিসা গ্রাস করছে মান্নাতের সুন্দর জীবনকে। তার বাবা মাকেই বা কোথায় নিয়ে গেছে? মান্নাতের ভেতর থেকে চিৎকার আসছে, অথচ সে নিরুপায়। মান্নাতের মন বলছে এই শহরের মানুষগুলো বড্ড নিষ্ঠুর, ইট পাথরের মতোই। পাশ ঘেঁষে এত বাসা, অথচ কেউ এগিয়ে আসলো না তাদের সাহায্যে। হয়তো আমাকেও কোনো শকুন গিলে খাবে, দিবালোকে কেউ ফিরেও তাকাবে না। জিয়ান এই এক সপ্তাহে 2বার ফ্লাই করেছে, এই ব্যতীত রুম থেকে বের হয়নি। হঠাৎ তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। বারবার নয়না নিষ্পাপ মুখশ্রী তার চোখের সামনে ভেসে উঠেছে। চোখ বন্ধ করলেই কানের সামনে নয়নার দুষ্টু মিষ্টি কথাগুলো বাজতে থাকে। জিয়ান চেয়েও নয়নাকে নিজের মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না। অবশেষে আজ সে ছুটির জন্য অ্যাপ্লিকেশন করে বসেছে। তার মন এখন নয়নার উষ্ণতা ছাড়া শান্ত হবে না। তার চোখের তৃষ্ণা মিটবে না নয়নার দর্শন ব্যতীত। কত শতবার কল করেছে, টেক্সট করেছে, অথচ সেসব কিছুই পৌঁছায়নি। মনের কাছে পরাজিত হয়ে সে ছুটে যাচ্ছে তার প্রেয়সীর দ্বারে। নাজিম চৌধুরী পায়ের উপর পা তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, তোমার ছোট ছেলেকে বোঝাও, আমার পক্ষে একা একা এত বড় বিজনেস সামলানো এখন আর সম্ভব না। আর ওই বাড়িতে খবর নিয়েছো মেয়েটা এখন কেমন আছে? এক্সাম শেষ হলে যত দ্রুত সম্ভব আমার বউ আমি নিয়ে আসবো। জাহিন কি আমার কথা শুনবে? তুমি একবার বলে দেখো। আর সোনাকে দেখতে আবার যাবো কাল, তুমি আমার সাথে যাবে? নাজিম চৌধুরী চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলে, ভেবে দেখছি। রাত 12:45। নয়নার চোখে ঘুম নেই, বই নিয়ে পড়ে আছে। হঠাৎ জাহানারা বেগম রুমে এসে বলে, তুই কি অর্ডার করেছিস নয়না? এত রাতে ডেলিভারি ম্যান এসে বিরক্ত করছে। নয়না অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি কিছু অর্ডার করিনি। আয় দেখে যা, গেটের সামনে দাঁড়িয়ে আছে ডেলিভারি বয়, তোর হাতে ছাড়া দেবে না। নয়না ভ্রু কুচকে উঠে আসলো। দরজা খুলতেই লোকটা বলল, আপনি সুনয়না চৌধুরী? না, আমি সুনয়না না তালুকদার। চৌধুরী বাড়ির বড় বউ না আপনি? হ্যাঁ, আমার মেয়ে চৌধুরী বাড়ির বউ। হাতে থাকা 2টা বুকে নয়নার দিকে বাড়িয়ে দিল। একটাতে ফুল, আরেকটাতে চকলেট, আরেকটা বেশ বড়সড় বক্স দিয়ে বলে, ম্যাম এগুলো আপনার জন্য। নয়না কিছু জিজ্ঞাসা করার আগেই লোকটা চলে গেল। রুমে এসে সবকিছু নিয়ে চুপচাপ বসে আছে। এতগুলো চকলেট ফুলকে তাকে একসাথে পাঠাবে, এই বক্সেই বা কি আছে? নীলাঞ্জনা হেসে বলে, তোর বর তোকে বড্ড ভালোবাসে মনে হচ্ছে। দেখ কত কিছু পাঠিয়েছে, আমাকেও কম কিছু। বলেই চুপ করে গেল। নয়নার ইচ্ছে করছে নীলাঞ্জনার চুল ছিঁড়ে ফেলতে। এগুলো যদি প্লেন ড্রাইভার আপনার কাজ হয়, তবে আপনার একদিন তো আমার যতদিন লাগে প্লেন ড্রাইভারের বাচ্চা। এক্সাম শেষ করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে নয়না। প্রখর রোদের তাপ মনে হচ্ছে ঝলসে দিতে চাইছে প্রকৃতিকে। নয়না গেটের বাহিরে এসে একটা স্ট্রবেরি কোন আইসক্রিম কিনে খেতে ব্যস্ত। আর মাত্র 3টা এক্সাম বাকি। নয়না আইসক্রিম খেতে খেতে ভাবতে লাগলো, দুটো মানুষ একই সময় দুই প্রান্তে কি করে থাকতে পারে? আমার স্বপ্ন সত্যি নাকি আমার বাস্তবতা? যদি ভিন্ন মানুষ হয়ে থাকে তাহলে কণ্ঠ কিভাবে এক হয়? আমি জানি না কেন আপনি আমার সাথে মাইন্ড গেমস খেলছেন। এসব করে কি লাভ হচ্ছে আপনার? নয়না গাড়ি আসার আগে রিক্সা ডেকে তাতে উঠে বসলো। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। মনে মনে বলে, আপনার সত্যি আমি উদ্ঘাটন করেই ছাড়বো। নয়না গেটের সামনে এসে নামলো। ব্যাগ থেকে ভাড়া পরিশোধ করে এদিক সেদিক তাকাতে লাগলো। দারোয়ান 1 মিনিটের জন্য নড়ছে না। তাকে তো যে কোনো উপায়ে ঢুকতেই হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দারোয়ান সরল। নয়না টুপ করে ভেতরে ঢুকে পড়লো। আস্তে আস্তে মেন দরজার সামনে এসে দাঁড়ালো।
হাত দিতে বুঝে গেল দরজা খোলা। নয়না ভেতরে ঢুকলো। হঠাৎ মুখোমুখি হলো এক সার্ভেন্টের। নয়নাকে দেখে বলে, বৌমণি আপনি? বড় ম্যাডাম তো আজ বাসায় নেই। নয়না নিজেকে ধাতস্থ করে বলে, কখন আসবে? সেই বিষয়ে আমরা কিছু জানি না। আচ্ছা, আমি রুমে যেয়ে কল করে জিজ্ঞেস করে নিব। আপনার জন্য কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু দেব? লেমন জুস। বলেই নয়না দ্রুত পায়ে জিয়ানের রুমে চলে আসলো। রুমটা দেখে মনে হচ্ছে এখানে কেউ ছিল। ভালোভাবে পরখ করতেই সেখানে মেয়েদের ওড়না আবিষ্কার করলো। নয়নার ছোট্ট হৃদয়টা মুচড়ে উঠল। চোখের জল মুছে নিলে হাতের উল্টো পিঠে। হঠাৎ খেয়াল করলো বাথরুম থেকে কেউ বের হচ্ছে। নয়না দ্রুত পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। নয়না তাড়াহুড়ো করতে যেয়ে খেয়াল করেনি পর্দা সাদা কালোর ওপাশ থেকে খেয়াল করলে বোঝা যায় এখানে কেউ আছে। নিজের হাজব্যান্ডের রুমে অন্য একজন নারীর উপস্থিতি নয়নার ছোট্ট হৃদয়টাকে গুড়িয়ে দিচ্ছে। মানুষটা তাকে কত যত্ন করেই না ঠকাচ্ছে। আমার সাথে এক সপ্তাহ কথা না বলায় যে মানুষটার সামান্য হাঁচি পর্যন্ত আসেনি, সে আমাকে ভালোবাসে, এটা কিভাবে মেনে নিলাম আমি? আমি আসলেই বোকা। বোকাদের মানুষ সহজেই ঠকাতে পারে। টুপটুপ করে ঝরতে থাকলে নীল নদের পানি। মান্নাত খুব ক্লান্ত। রাতের শেষ প্রহরে জাহিন তাকে ফেরেস্তা রূপে উদ্ধার করেছে বলতে গেলে। মাথা চেপে ধরে কান্না করছে মান্নাত। জীবন তার সাথে এখন খেলা খেলছে। গত রাত যত গভীর হচ্ছিল মান্নাতের মনে হচ্ছিল মৃত্যু ততই নিকটে। লোকগুলো ঘরের কোনা কোনা খুঁজে বেড়াচ্ছে। ইঁদুরগুলো পা কেটে রক্ত বের করে ফেলেছে। হঠাৎ বাহিরে শোরগোল শোনা গেল। বাসার ভেতরের লোকগুলো হয়তো বের হয়ে যাচ্ছে, কোনো শব্দ আসছে না কানে। সাহস করে নয়না বেরিয়ে আসলো। ধীর পায়ে দরজার কাছে এসে চিৎকার করলো, বাঁচাও, কেউ আছে? পেছন থেকে কেউ তার মুখ চেপে ধরলো, ছুরি বসিয়ে দিল কাঁধ বরাবর। গলগল করে রক্ত প্রবাহিত হতে লাগলো। মান্নাতের বেঁচে থাকার শেষ আশাটুকু ফুরিয়ে এলো বুঝি। হঠাৎ কেউ গর্জন করে বলল, কে রে তুই? ধস্তাধস্তির আওয়াজ কানে আসছে। ধীরে ধীরে সে আওয়াজ বন্ধ হয়ে আসছে। ঢলে পড়ছে মান্নাত। মাটিতে পড়ার আগে জাহিন তুলে নিল কোলে। মোবাইলে টর্চের আলোয় চেহারা দেখে বেশ অবাক হলো। অন্তর বাসার ভেতর টর্চ জ্বালিয়ে ঘুরে এসে বলে, বাসায় কেউ নেই দেখে মনে হচ্ছে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। যেখানে আমার চোরকে ছাড়ি না সেখানে এত বড় ঘটনা কিভাবে সম্ভব? এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে মেয়েটাকে সুস্থ করতে হবে। মান্নাতকে বাসায় নিয়ে এসে জিয়ানের রুমে রাখলো। অনিকেতকে কল করে ডাকলো। অনিকেত প্রাথমিক চিকিৎসা ও ব্যান্ডেজ করে দিয়ে গেল, কিছু মেডিসিন সাজেস্ট করলো। এরপর যে যার মতো নিজেদের রুমে চলে গেছে। মান্নাত দীর্ঘশ্বাস ছাড়লো। চোখ মেলে সামনে তাকাতেই সাদা পর্দার আড়ালে নারী মূর্তি দেখে বলে, কে ওখানে? নয়না বাহিরে এসে বলে, তোর জব, তোর সাহস কি করে হয় আমার হাজবেন্ডের রুমে আসার? আজকে হয় তোকে মারবো, নয়তো ওই ছ্যাবড়ারে মারবো। মান্নাত অবাক হয়ে বলে, রিল্যাক্স। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কে? আর আপনার হাজবেন্ডই বা কে? নয়না মোবাইল বের করে বলে, চোখ খুলে ভালোভাবে দেখ, এটা আমার হাজবেন্ড। আপনার মাথা ঠিক আছে? ও আপনার হাজবেন্ড কি করে হয়? ও তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? লজ্জা লাগে না বিবাহিত ছেলের গলায় ঝুলতে? আমি কি কম সুন্দরী? আমার মতো সুন্দরী বউ রেখে কিসের প্রেম? হ্যাঁ, আজকে আমি তোকে মেরেই ফেলবো। বলেই মান্নাতের গলা টিপে ধরতে নিল। জাহিন এসে বলে, আপনি কে? নয়না সামনের দিকে ঘুরে বলে, আপনার জব। জাহিন অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, তা মিস জম, আপনি আমার বাসায় এসে আমার গেস্টকে কেন আঘাত করেছেন? নয়না নিজের রাগ সংযত করতে না পেরে জাহিনের দিকে পারফিউমের বোতল ছুঁড়ে মারতে লাগলো। আজকে আপনাকে মেরেই ফেলবো। আমাকে ঠকানো? এত সাহস সুনয়না তালুকদারকে ঠকাবে? জাহিন দরজার আড়ালে দাঁড়িয়ে বলে, মিস ধানি লঙ্কা, আপনার নিশ্চিত কোথাও ভুল হচ্ছে। নয়না রুম থেকে বের হতে হতে বলে, আপনাকে আমি ডিভোর্স দেব। আপনার নামে মেয়ে ঠকানোর মামলা করবো আমি। নয়না গটগট করে বের হয়ে গেল। জাহিন মান্নাতকে বলল, স্যার আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, আপনি রেস্ট নিন, আমি দেখছি। জাহিন নিচে এসে দেখে নয়না নেই। জাহিন সোফায় বসে ভাবছে, কোনোভাবে মেয়ে আমার ভাবি নয় তো? না না, এটা হতেই পারে না। ভাই এমন বাচ্চা মেয়েকে বিয়ে করবে? সার্ভেন্ট ট্রেতে করে লেমন জুস নিয়ে কিচেন থেকে বের হলো। লেমন জুস কার জন্য? বৌমনির জন্য। বৌমনি আবার কে? আপনার বড় ভাইয়ের বউ কিছুক্ষণ আগেই এসেছে। জাহিন অবাকে সপ্তম আকাশে পৌঁছে গেল। এটাও কি সম্ভব? জাহিন জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে পান করে বলে, সে চলে গেছে। জাহিন অন্তরকে কল করে। অন্তর রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে জাহিন বলে, সুমন্তি স্যাড গান লাগা। জীবনের দ্বিতীয় ক্রাশ আমার নিজের ভাবি। এই দক্ষে বুড়িগঙ্গার কালো জলে স্নান করে আহি। চল সুমন্তি। অন্তর নিজের হাসি চেপে রেখে বলে, তাইলে এখন কোন গানটা বাজাবো বাবা? চাচা হেনা কোথায়?
এই ভাষণ চলবে? প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে ক্রাশ যায়, উড়ে যায়। রাগ সারা তাড়াতাড়ি বাইক নিয়ে আয়, বুড়িগঙ্গার কালা পানিতে ডুব দিয়া হৃদয় শুদ্ধিকরণ করবো। ছি, শেষ পর্যন্ত ভাবির উপরে ক্রাশ। এই চোখ আমি কেমন রাখবো? প্রেস্টিজ পাঞ্চার করে দিল মায়েরা। ধর ভাবে যে জিয়ানের আবেদন মঞ্জুর হতে বেশ কিছুদিন সময় লাগলো। অবশেষে সে ছুটি পেলে 5 দিনের আগামী মাসের 3 তারিখে তার ফ্লাইট। কতবার যে কল করেছে নয়নাকে, ফোন সুইচ অফ। মনে মনে কয় সেমরির এমন রাগ, মনে হয় 5 ফুট হাইটের 10 ফুট রাগ। এইবার আহি তোমারে খাঁচাই বন্দি কইরা রাগ মোড়াঙাবো, গুনগুন করছে। শোনাবো শুনছনি গো, শোনাবো শুনছনি, নিতে আইলে নায়োর যাইবানি। জানালার পর্দা সরিয়ে দেখে আজ কানাডা শহর জুড়ে চকচকে রোদ। এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। জিয়ান যেখানে থাকে বেশিরভাগ সময় এখানটাতে তুষারপাত হয়। ছুটি মঞ্জুর হয় মনের মধ্যে কেমন একটা দোল দিচ্ছে জিয়ানের। মনে মনে বলে, ওরে মন কথা শোন, এত দ্রুত গতিতে এগোস না, হোঁচট খেলে ভেঙে পড়বি এবার, কিন্তু আর গড়াতেই পারবি না নিজেকে। অনিকেতের সাথে শায়নার সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি। আজ সকালে হঠাৎ শায়না উপস্থিত, সোজা অনিকেতের হসপিটালে। অনিকেত গম্ভীর কণ্ঠে বলে, আপনি আবার এখানে? আপনি কোন কচুর সাজন হয়েছেন? হ্যাঁ, একটা মেয়ে আপনার ঠোঁটে দফারফা করে দিল, এরপরও আপনার হার্ট সুস্থ? এমন পচা হার্ট নিয়ে কেউ মানুষ বেঁচে থাকতে পারে? ছি। অনিকেত ভীষণ লজ্জা পেলেও তা প্রকাশ করল না। আপনার কি লজ্জা বলতে কিছু নেই নাকি? কোন যুগে আসলাম আমি? কোথায় ছেলেরা মেয়েদের ইফতিজিং করত, আর এখন মেয়েরা ছেলেদের ইফতিজিং করে। কাজে অফিসে চলুন আর সমস্যা সমাধান করে ফেলুন। রোজ রোজ ইফতিজিং সহ্য করার চাইতে বিয়ে করাটা বেটার অপশন। মিস্টার হার্ট সার্জন, আপনি রাজি থাকলে আমি হাসপাতালে কাজে নিয়ে হাজির হতেও রাজি আছি। চুপ করুন, আমার সহকর্মীরা শুনে ফেলবে। চুপ করবো এক শর্তে। কিসের শর্ত বলে বিদায় হন? বিকেল 5টায় বকুলতলায় কফি শপে দেখা করবেন। 5টায় আমার চেম্বার আছে। তাহলে রাত 9টায়। আচ্ছা ঠিক আছে, 5টায় আসবো, এবার যান। আসার সময় ফুল নিয়ে আসবেন, সাথে রেশমি কাচের চুড়ি, ও হ্যাঁ, আর একটা ডাক্তারি বাজে রাইটিং এর চিরকুট। না আনলে কিন্তু সবার সামনে কিস করে বসবো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।